মালয়েশিয়ায় শ্রমবাজার উন্মুক্ত ও অনিয়মিত কর্মীদের বৈধতা দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের। আসিয়ানে অন্তর্ভুক্তিতে সহায়তা চায় বাংলাদেশ। Regularization of illegal workers and repatriation of the detained Bangladesh, if possible. We agree that recruitment should be transparent, fair, and equitable. কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে ঢাকা সহ ৬ জেলায় সেনা মোতায়েনের সিদ্ধান্ত। নাশকতা এড়াতে ৩০ জুন পর্যন্ত সতর্ক থাকবে আইন শৃঙ্খলা বাহিনী। দেশে অস্থিরতা সৃষ্টির জন্য কিছু কিছু মহল কোনো মহল অপতৎপরতায় লিপ্ত আছে, তো সেই জন্য আমরা অ্যালার্ট থাকার অংশ হিসেবে আমরা নিয়েছি। ৩ মাসের মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫০,০০০ শিক্ষক নিয়োগ জানালেন মন্ত্রী। বললেন, আগামী বাজেটে শিক্ষা খাতে বরাদ্দ হবে জিডিপির ৩.৫%। রাতে অস্ট্রিয়ার মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা। অপরাজিত থেকে নকআউট পর্বে যেতে চায় মেসি, আলভারেজরা। আকাশি সাদা রঙে ডালাসে উৎসবের আমেজ। শুভেচ্ছা, আমন্ত্রণ যমুনা নিউজে। আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। মালয়েশিয়ায় বাংলাদেশিদের জন্য শ্রমবাজার সম্প্রসারণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈধ করতে বলেছেন অনিয়মিত শ্রমিকদের। দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠকে এই আহ্বান জানান বাংলাদেশের সরকার প্রধান। বৈঠকে আসিয়ানে অন্তর্ভুক্তির বিষয়েও কথা বলেন তারেক রহমান। আনোয়ার ইব্রাহিম বলেন, শিক্ষা, কৃষি, পর্যটন, সংস্কৃতি সহ বিভিন্ন ক্ষেত্রে একসঙ্গে কাজ করার সুযোগ আছে দুদেশের। মালয়েশিয়া থেকে আরফিন শাকালের রিপোর্ট। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে রোববার কুয়ালালামপুরে পৌঁছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার সকালে পুত্রজায়ার পেটদানা পুত্রা ভবনে আসেন তিনি। উষ্ণ অভ্যর্থনা জানান আনোয়ার ইব্রাহিম ও তার স্ত্রী। পরে কাঙ্ক্ষিত বৈঠকে বসেন দুই মুসলিম নেতা। এ সময় তারা একে অপরের কুশল বিনিময় করেন। প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা জানান আনোয়ার ইব্রাহিম। এরপর দুই দেশের প্রধানমন্ত্রী নিজ নিজ দেশের প্রতিনিধিদের নিয়ে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেন। দুই প্রধানমন্ত্রীর উপস্থিতিতে একটি সমঝোতা স্মারক সই ও দুটি নোট বিনিময় করেন তারা। পরে যৌথ ব্রিফিংয়ে তারেক রহমান দুই দেশের সম্পর্ক উন্নয়নে গুরুত্ব দিয়ে বাংলাদেশ থেকে আরও শ্রমিক নেয়ার আহ্বান জানান। এছাড়া অনিয়মিত শ্রমিকদের বৈধ করে নিতে বাংলাদেশের পক্ষ থেকে আহ্বান জানানো হয়। Recruiting more Bangladeshi workers as well as to open labor market as soon as possible. I also raised issues relating to the regularization of illegal workers and repatriation of the detained Bangladeshi, if possible. আসিয়ানে যোগ দেওয়ার আগ্রহ জানানোর পাশাপাশি দীর্ঘদিন রোহিঙ্গা সংকট সমাধানে মালয়েশিয়ার সহায়তা চান প্রধানমন্ত্রী তারেক রহমান। Discuss regional cooperation. Bangladesh seeks closer engagement with ASEAN and aspire to become an ASEAN sectoral dialogue partner. We are also interested in joining the regional comprehensive economic partnership. I appreciate Malaysia's support for Bangladesh's regional integration efforts. এ সময় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বলেন, শিক্ষা, পর্যটন, সংস্কৃতি ও কৃষিক্ষেত্রে দুই দেশের একসাথে কাজ করার সুযোগ রয়েছে। Petronas and Petrobangla, on the LNG, halal industry, collaboration in education, culture and tourism, and of course through our common effort to try and work in influence to resolve the predicament of refugees, Rohingya.
পরে বাংলাদেশের প্রধানমন্ত্রী ও সহধর্মিণীর সম্মানে আনোয়ার ইব্রাহিমের বাসভবনে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। এ সময় দুই নেতা একে অপরকে উপহার তুলে দেন। এ সময় সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশটির ঐতিহ্য তুলে ধরা হয়। অনুষ্ঠান উপভোগ করেন প্রধানমন্ত্রীর সফর সঙ্গী ও আমন্ত্রিত অতিথিরা। যে পাহাড় সম প্রত্যাশা নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের এই মালয়েশিয়া সফর, সেই সফর কতটুকু সফল হবে তা নিয়ে ছিল নানা ধরনের সংশয় আর অনিশ্চয়তা। তার কারণটাও পরিষ্কার, মালয়েশিয়া সরকারের কঠোর নীতি। তবে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে মালয়েশিয়া সরকারের প্রধানের আন্তরিক বৈঠকে সেই অনিশ্চয়তার মেঘ অনেকাংশে কেটে গেছে বলে মনে করছে ঢাকা। প্রধানমন্ত্রী তারেক রহমান এই মালয়েশিয়া সফরে এসেও প্রাধান্য দিয়েছেন সবার আগে বাংলাদেশ নীতি। বার্তা পরিষ্কার, তার সরকারের অন্যতম প্রধান লক্ষ্য অর্থনৈতিক পুনর্গঠন। আরিফিন শাকিল, যমুনা নিউজ, পুত্রজয়া। প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া সফর ভবিষ্যতে নতুন দিগন্ত উন্মোচন করবে, এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন। দুপুরে এক ব্রিফিংয়ে মালয়েশিয়ার সাংগ্রিলা হোটেলে এই মন্তব্য করেন তিনি। মাহাদি আমিন জানান, সম্ভব হলে দ্রুত বাংলাদেশের জন্য শ্রমবাজার উন্মুক্ত করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মালয়েশিয়ায় বাংলাদেশি কারাবন্দীদের আইনগতভাবে মুক্ত করতে সর্বোচ্চ সহযোগিতা চাওয়া হয়েছে। এই সফরে দুই দেশের মাননীয় প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে সংস্কৃতি বিষয়ে একটি মেমোরেন্ডাম অব আন্ডারস্ট্যান্ডিং স্বাক্ষরিত হয়েছে। এর মূল উদ্দেশ্য হলো দুই দেশের ইতিহাস, ঐতিহ্য এবং দীর্ঘদিনের সৌহার্দ্যমূলক যে সম্পর্ক রয়েছে সাংস্কৃতিক আদান প্রদানের মাধ্যমে সেটিকে আরো শক্তিশালী করা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে নাশকতা এড়াতে দেশের 6 জেলায় সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। ঢাকা, নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ, গাজীপুর, চট্টগ্রাম, ফরিদপুরে আজ থেকে 30 জুন পর্যন্ত এই সব জেলায় সেনা সদস্য মোতায়েন থাকবে। স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, দেশে কিছু কিছু এলাকায় অপতৎপরতা হতে পারে, এমন গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে সেনা মোতায়েনের সিদ্ধান্ত। তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হয়নি, তবে কিছু অপতৎপরতা দেখা যাচ্ছে। মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত বিভিন্ন সংগঠন কর্তৃক দেশের বিভিন্ন স্থানে বেআইনি মিছিল, শোডাউন ও অন্যান্য কর্মসূচির মাধ্যমে নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কা রয়েছে। এর ফলে দেশের বিভিন্ন জেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটার পাশাপাশি জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। তাই 6টি জেলার শান্তি শৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা নিশ্চিতে ইন এইড টু সিভিল পাওয়ার এর আওতায় প্রয়োজনীয় সংখ্যক সেনা সদস্য মোতায়েনের ব্যবস্থা করা হয়েছে। কোন কোন জায়গায় তাদের অপতৎপরতা বৃদ্ধি পেয়েছে আমাদের ইন্টেলিজেন্স রিপোর্টের ভিত্তিতে আমরা সেটা করছি। এটা শুধু নয়, আরও কিছু বিষয় আছে, আমি এখানে এগুলো ফাঁস করতে চাই না। দেশে অস্থিরতা সৃষ্টির জন্য কিছু কিছু মহল, কোনো মহল অপতৎপরতায় লিপ্ত আছে। তো সেই জন্য আমরা অ্যালার্ট থাকার অংশ হিসেবে আমরা নিয়েছি। দর্শক, এ বিষয়ে আমরা আরও জানবো। গাজীপুর থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী পলাশ প্রধান। পলাশ, গাজীপুরে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে কিনা, সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে একটু জানতে চাই, পুলিশ কি বলছে? লোপা কিছুক্ষণ আগে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে কথা বলছি। তিনি বলছে যে গতকাল যেহেতু একটি যুবলীগের ব্যানার, নিষিদ্ধ ঘোষিত যুবলীগের ব্যানারে একটি মিছিল হয়েছিল, সেখানে কিন্তু পুলিশকে উদ্দেশ্য করে একটি হুমকি দেওয়া হয়েছিল। এরপর থেকে কিন্তু গাজীপুর পুরো মেট্রোপলিটন এলাকায় কিন্তু অভিযান চলমান রেখেছে। সেই চলমানের প্রেক্ষিতে কিন্তু 26 জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। কিছুক্ষণ আগেই মূলত এই ভাষণ থানা মামলাটি হয়। মামলা হওয়ার পর থেকে তাদেরকে আদালতে প্রেরণ করে। এখন পর্যন্ত যদি বলি যে সেক্ষেত্রে বলবো যে গাজীপুর মহানগরের যে 8টি থানা রয়েছে, সেই 8টি থানার পুরো এলাকায় কিন্তু সাদা পোশাকে পুলিশ অভিযান করছে। এবং যদি বলি যে পাশাপাশি এখানে সেনাবাহিনী কিন্তু আসলে, আমরা গাজীপুর জেলা প্রশাসকের সাথে কথা বলছি, তিনি বলছেন যে হয়তোবা রাত্রের পর থেকে এই সেনাবাহিনী আসলে পুরো সড়ক, মহাসড়ক প্রত্যেকটি অলিতে গলিতে তারা টহল দিবে, এমনটাই জানিয়েছে। তবে এখন পর্যন্ত যদি বলে সেক্ষেত্রে বলবো যে গাজীপুর মহানগর সহ জেলা পর্যায়ে এই অভিযান চলমান রেখেছে প্রশাসন। তবে আমি যদি বলি যে এই বাসন থানা যে 26 জনকে কিছুক্ষণ আগে আদালতে পাঠিয়েছে, তারা স্বজন আসছিল, তাদের সাথে কথাও বলেছে। তারা বলছিল যে গতকাল যে মিছিলটি হয়েছিল সেই মিছিলের পর থেকেই তারা বিভিন্ন জায়গায় আত্মগোপনে থাকার চেষ্টা করছে। এরপর কিন্তু পুলিশ তাদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে।
পলাশ, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেবার জন্য। জুলাই গণ অভ্যুত্থানে কুষ্টিয়ায় ৬ জনকে হত্যায় মানবতা বিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ও সাবেক মন্ত্রী হাসানুল হক ইনুর রায় ৩০ জন। আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২-এর বিচারিক প্যানেল রায়ের জন্য এই দিন ধার্য করে। গত বছরের ২৫ সেপ্টেম্বর প্রসিকিউশন সুনির্দিষ্ট ৮টি অভিযোগ ট্রাইব্যুনালে দাখিল করে। একই দিন শুনানি শেষে ট্রাইব্যুনাল ইনুর বিরুদ্ধে অভিযোগ আমলে নেয়। ১ ডিসেম্বর এই মামলায় প্রসিকিউশনের সাক্ষ্য গ্রহণ শুরু হয়। পরে চলতি বছরের ১৪ মে ইনুর যুক্তিতর্ক উপস্থাপন সম্পন্ন হয়। দুদকের কমিশন গঠনে ৫ সদস্যের সার্চ কমিটি গঠন করা হয়েছে। এর প্রধান আপিল বিভাগের বিচারপতি রেজাউল হক। দুদক আইন অনুযায়ী সার্চ কমিটির বাকি ৩ সদস্য হবেন মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, মন্ত্রিপরিষদ বিভাগের সদ্য বিদায়ী সচিব এবং সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান। এই কমিটি চেয়ারম্যান ও ২ কমিশনার পদের জন্য ৬ জনের নাম রাষ্ট্রপতির কাছে সুপারিশ করবে। সেখান থেকে ৩ জনকে নিয়োগ দেওয়া হবে। তাদের একজন হবেন চেয়ারম্যান। দুদক সূত্র বলছে, কমিশন শূন্য থাকায় ৩ মাস ধরে কার্যত অচলাবস্থার মধ্যে রয়েছে সংস্থাটি। অনুসন্ধান ও তদন্ত চললেও অধিকাংশ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আটকে আছে অনুমোদনের অভাবে। নতুন মামলা দায়ের, চার্জশিট অনুমোদন, সম্পদ জব্দ, ব্যাংক হিসাব অবরুদ্ধকরণ এবং সন্দেহভাজনদের বিদেশ যাত্রা নিষিদ্ধ করার মতো গুরুত্বপূর্ণ কার্যক্রমে স্থবিরতা তৈরি হয়েছে। আগামী ৩ মাসের মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক সহ ৫০,০০০ শিক্ষক নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন। ২০২৭-২৮ অর্থ বছরে শিক্ষা খাতে বাজেট হবে জিডিপির ৩.৫%। ক্রমান্বয়ে বেড়ে ২০২৯-৩০ অর্থ বছরে বাজেট হবে জিডিপির ৫%। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ডিনস ও ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে এসব তথ্য জানান তিনি। বলেন, এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষায় 9টি সাধারণ শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্র পরীক্ষা হবে। অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্বের স্বীকৃতি হিসেবে ৫১ জনকে ডিনস ও ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড প্রদান করা হয়। হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ দিতে পারবো, বুঝতে পেরেছেন? আমরা এনটিআরসির মাধ্যমে যেই সমস্ত শিক্ষকরা এক এক জেলা থেকে অন্য জেলায় এসে কাজ করছেন এবং কষ্ট করছেন, তাদেরকেও ট্রান্সফার আমরা জুলাই 16-র ভিতরে অটোমেশন ট্রান্সফারের ব্যবস্থা আমরা করব। আদ্দিন হাসপাতালের লাইসেন্স বাতিলের জেরে চরম অনিশ্চয়তায় পড়েছেন প্রতিষ্ঠানটির বিদেশি ইন্টার্ন শিক্ষার্থীরা। ইন্টার্নশিপ চালিয়ে যাওয়ার সুযোগ, শিক্ষা এবং জীবন রক্ষার দাবিতে আজ স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের সাথে সাক্ষাৎ করতে যান ভুক্তভোগী শিক্ষার্থীরা। ইন্টার্নশিপ চালু করার সুযোগ চেয়ে স্বাস্থ্য অধিদপ্তরে আবেদনপত্র জমা দেন তারা। শিক্ষার্থীরা জানান, হাসপাতালের লাইসেন্স বাতিল হওয়ায় তাদের দীর্ঘ 6 থেকে 7 বছরের কঠোর পরিশ্রম এবং পুরো শিক্ষা জীবন এখন তীব্র ঝুঁকির মুখে। ইন্টার্নশিপ সম্পন্ন করা নিয়ে তৈরি হওয়া আইনি ও প্রশাসনিক জটিলতা নিরসনের দাবিতে মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরে জড়ো হন আদ্দিন মেডিকেল কলেজের এই বিদেশি শিক্ষার্থীরা। তারা জানান, ভারতের এনএমসি ও পার্শ্ববর্তী দেশগুলোর মেডিকেল গাইডলাইন অনুযায়ী এক হাসপাতাল থেকে পড়াশোনা করা শিক্ষার্থীরা অন্য হাসপাতালে ইন্টার্ন করার সুযোগ নেই। শিক্ষার্থীদের ইন্টার্ন প্রক্রিয়া যাতে বাধাগ্রস্ত না হয় সেজন্য স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের হস্তক্ষেপ কামনা করেন শিক্ষার্থীরা। If in case we are migrated to any other institution, it will invalidate our, the whole internship. And most of us, we have already completed like 8 months, 10 months. So yeah, it would be very difficult for us to start from the scratch. So we are requesting the government, the DGME and the DGHS to consider our situation because we are not in a position to, migrate to any other college. ক্লিনিক্যাল ক্লাস নিশ্চিতে দ্রুত হাসপাতাল চালুর দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি করেছেন সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। সকালে দ্বিতীয় দিনের মতো আন্দোলন কর্মসূচি পালন করেন তারা। অনির্দিষ্টকালের জন্য কার্যক্রম বন্ধ ঘোষণা করে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেন আন্দোলনকারীরা। ক্যাম্পাস প্রাঙ্গণে মানববন্ধন করেন, বিক্ষোভ মিছিল নিয়ে হাসপাতালের সামনে যান। পরে সিলেট সুনামগঞ্জ সড়কে অবস্থান নেন মেডিকেলের শিক্ষার্থীরা। তারা জানান, আন্দোলনের মুখে বারবার আশ্বাস দেওয়া হলেও হাসপাতাল চালু করা হয়নি। একাডেমিক কার্যক্রমে ক্লিনিক্যাল ক্লাসের সুযোগও নিশ্চিত করা হয়নি। সুনামগঞ্জ সদর হাসপাতালে গিয়ে ক্লাস করতে হয় শিক্ষার্থীদের। গত বছর এপ্রিলে এ নিয়ে আন্দোলন করলে সেনাবাহিনীর সাথে বাকবিতণ্ডা হয় শিক্ষার্থীদের। সেই সময় ডিসেম্বরের মধ্যে হাসপাতাল চালুর আশ্বাসে আন্দোলন থেকে সরে যায় শিক্ষার্থীরা। দাবি আদায় না হওয়ায় রোববার থেকে আবারও আন্দোলনে নেমেছেন তারা। সমগ্র সুনামগঞ্জবাসীর দাবি, ঢাকাবাসীরা একাত্মতা পোষণ করেছেন, সকলকে আমরা
যমুনা টেলিভিশনে সংবাদ প্রকাশের পর সিলেটের স্থানীয় সংসদ সদস্য ও বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের হস্তক্ষেপে এইচএসসি পরীক্ষায় বসতে যাচ্ছে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী তাহমিনা আক্তার। এতে খুশি পরীক্ষার্থী ও স্কুল কর্তৃপক্ষ। ধন্যবাদ জানিয়েছেন যমুনা টেলিভিশনকে। এর আগে শ্রুতি লেখক নিয়ে জটিলতায় পরীক্ষা অনুষ্ঠিত হয়ে পড়েছিল সিলেটের ডিসেবলড ফাউন্ডেশনের এই শিক্ষার্থীর। শুক্রবার এই নিয়ে প্রতিবেদন প্রকাশ করে যমুনা টেলিভিশন। এদিকে বাণিজ্য মন্ত্রীর পক্ষে শিক্ষার্থীর কাছে উপহার সামগ্রী পৌঁছে দিয়েছেন সিলেট জেলা বিএনপির সহ সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু। আমাদের টিচারদের পরিশ্রম, তারপর আমার যমুনা টিভি রিপোর্ট, তারপর আমাদের মন্ত্রী মহোদয় যে উদ্যোগ গ্রহণ করেছেন, আসলেই আমি অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা প্রকাশ করব। আমি সবার কাছেই চিরঋণী। মন্ত্রী মহোদয় সরাসরি বোর্ডের কর্তৃপক্ষ চেয়ারম্যান সাহেবের সাথে কথা বলেন, বোর্ড পরীক্ষার নিয়ন্ত্রকের সাথে কথা বলেন, আমাদের পরিচিত এখানে বোর্ডের যারা তাদের সাথেও কথা বলা হয়, বলে তড়িৎ গতিতে এটা নির্দেশনা দেন এবং এটার জন্য তার পরীক্ষাটা যেন নিশ্চিন্ত করা যায় সেটাও সেই কথাও তিনি আদায় করেন। রাজধানীর মিরপুরের শেওড়াপাড়ায় চলন্ত মোটরসাইকেলে ছোড়া ইটের আঘাতে আহত আরোহী সাজিদ চৌধুরী রাফি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। গত 10 জুন রাতে সাজিদ চলন্ত মোটরসাইকেলে ছিলেন। এই অবস্থায় তাকে লক্ষ্য করে ইট নিক্ষেপ করা হয়। ইটের আঘাতে গুরুতর আহত হন। এরপর তাকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। তিনি আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। ঘটনায় জড়িত থাকার অভিযোগে স্থানীয় কয়েকজনের নাম পেয়েছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। চাঁদাবাজির অভিযোগে আটক বিএনপির সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের ছেলে খায়রুল ইসলাম সজীবকে মুচলেকা নিয়ে ছেড়ে দিয়েছে গোয়েন্দা পুলিশ। শনিবার দুপুরে রাজধানী থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সহযোগিতায় তাকে হেফাজতে নেয় নারায়ণগঞ্জ জেলা পুলিশ। পরে বিকেল 5টার দিকে তাকে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে নেওয়া হয়। সেখানে জিজ্ঞাসাবাদ শেষে রাতেই ঢাকায় আনা হয় সজীবকে। নেওয়া হয় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে। এদিকে আটকের পরপরই জেলা যুবদল থেকে বহিষ্কার করা হয়েছে খায়রুল ইসলাম সজীবকে। নতুন করে বৃষ্টি ও উজানের ঢল না নামায় উত্তর ও পূর্বাঞ্চলে কমতে শুরু করেছে নদ নদীর পানি। সুরমা ও খাসিয়ামারা নদীর পানি কমায় সুনামগঞ্জের দোয়ারা বাজার ও সদরের নিম্নাঞ্চলের প্লাবিত এলাকা থেকে পানি সরেছে। ঢলের পানি নেমে গেছে তাহিরপুর উপজেলার নিচু এলাকা থেকেও। আকস্মিক প্লাবনে বেশ কিছু বাড়িঘর ও সবজি ক্ষেতের ক্ষতি হয়েছে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে আগামী 48 ঘন্টায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এতে নদ নদীর পানিতে কোথাও কোথাও আবারও প্লাবিত হতে পারে নিম্নাঞ্চল। পাহাড়ি ঢল কমে যাওয়ায় খুলে দেওয়া হয়েছে সিলেটের সাদা পাথর পর্যটন কেন্দ্র। এদিকে রংপুরে তিস্তার পানি কমতে থাকায় কাউনিয়া, পীরগাছা, গঙ্গাচড়ার চর ও নিম্নাঞ্চল থেকে পানি নামতে শুরু করেছে। তবে পানি কমার সাথে সাথে দেখা দিয়েছে নদী ভাঙন। নতুন করে ভাঙন দেখা দিয়েছে গঙ্গাচড়ার কোলকন্দ ইউনিয়নের 6 নম্বর ওয়ার্ডে গ্রোয়েন বাঁধের দুপাশে। 2-3 দিনের মধ্যে এটা বিনিশ হয়ে গেল। আসিয়াই আবার রাস্তাটা ভাঙি চলে যাইতেছে। এবার সামনের গুরিনটেরা যে বাড়ি ঘরগুলো আছে এগুলো হুমকির মধ্যে সব পড়ে গেছে। গ্রামবাসী বাড়িগুলো আমরা করিয়েছি এই 1 থেকে 150 ফিটের মধ্যেই, যদি এই 2-1 দিনের মধ্যেই যদি কোনো ব্যবস্থা না করতে আমাদের থাকায় হবে না। এটা 3 দিনে ভাঙার কারণে এটা হলো 300 মিটার গুরিংবাদে এখনো 150 মিটার আর আছে। 150 মিটার হলে বাড়িঘর সব হাজার খানেক বাড়িঘর আছে, এই সব বিনাশ হয়ে যাবে। চট্টগ্রামে বাংলাদেশ ব্যাংকের সামনে মানববন্ধন করেছেন বেসরকারি 6 ব্যাংক থেকে চাকরিচ্যুতরা। সকালে বাংলাদেশ ব্যাংকের প্রধান ফটকের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশ নেন ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক এবং আল আরাফা ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মীরা। তারা জানান, নিয়ম না মেনেই ব্যাংকগুলো থেকে চাকরিচ্যুত করা হয়েছে 10,000 কর্মকর্তা কর্মচারীকে। একটি রাজনৈতিক দল ব্যাংক দখলের জন্য এমন কর্মকাণ্ড ঘটিয়েছে বলে অভিযোগ তাদের। আন্দোলনকারীরা বলেন, চাকরিচ্যুত বেশিরভাগেরই পার হয়ে গেছে চাকরির বয়সীমা, কর্মহীন হয়ে মানবেতর জীবনযাপন করছেন তারা। তাদের পরিবারের সদস্যরাও মানববন্ধনে অংশ নেন, পরে বিক্ষোভ মিছিল করেন তারা। বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ অস্ট্রিয়ার বিপক্ষে মাঠে নামবে লিওনেল মেসির আর্জেন্টিনা। জয় পেলেই নিশ্চিত হবে রাউন্ড অব 32। অন্তত 3টি নতুন রেকর্ড গড়ার সুযোগ এলেমটনের সামনে। জয় দিয়ে পরের পর্ব নিশ্চিত করতে চায় অস্ট্রিয়াও। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাতে 11টায়। যুক্তরাষ্ট্র থেকে মুজনে বিন তারেকের পাঠানো প্রতিবেদনে দেখুন বিস্তারিত। কোনো খেলাই সহজ নয়,
কিন্তু আর্জেন্টিনা এটাকে একদম সহজ বানিয়ে ছেড়েছে। উক্তিটি ডাচ তারকা ভার্জিল ফন ডাইকের। মেসির হ্যাট্রিকে আলজেরিয়ার বিপক্ষে উড়ন্ত সূচনা পাওয়া আলবিসেলেস্তারা এভাবেই সমীহ আদায় করে নিয়েছে প্রতিপক্ষ শিবিরের। অস্ট্রিয়ার বিপক্ষে নিশ্চিত ফেভারিট হিসেবেই মাঠে নামবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। তারপরও সতর্কতার কমতি নেই কোচ লিওনেল স্কালোনির, বিশেষ করে ডিফেন্স লাইনে। মন্তিয়ালের ইনজুরি দরজা উন্মুক্ত করেছে মলিনার, ফিট হয়ে উঠেছেন তাগলিয়াফিকো। সঙ্গে রোমেরো ও তামিন্দিরা প্রস্তুত থাকলেও চিন্তায় ফেলেছে প্রতিপক্ষের দীর্ঘদেহী আক্রমণ ভাগ। ডি পল, ম্যাকঅ্যালিস্টার, এনজো ফার্নান্দেজদের মিডফিল্ড স্বস্তি দিলেও উইং নিয়ে দুশ্চিন্তা কম নয়। আলমাদা নাকি গঞ্জালেস, কে হবেন ত্রাতা? আর আক্রমণ ভাগে মেসি বোতলবন্দি হলে হাল ধরবেন কে? মার্টিনেজ নাকি আলভারেজ? সে সমীকরণ মেলাতে হবে স্কালোনিকেই। সব মিলে জমাট লড়াইয়ের অপেক্ষায় আলবিসেলেস্তারা। দেখুন, অস্ট্রিয়া কিন্তু বেশ শক্ত প্রতিপক্ষ। ওদের দলে কিছু দারুণ খেলোয়াড় আছে, ওরা প্রেসিং ভালো করে, সরাসরি আক্রমণাত্মক ফুটবলটাই খেলে। ওদের কোয়ালিফাইং রাউন্ডটাও দুর্দান্ত কেটেছে, আর আমরা দেখেছি যে ওরা সমীহ করার মতোই একটা দল। তাই ম্যাচটা আমাদের জন্য বেশ কঠিনই হতে যাচ্ছে। 1998 সালের পর আবারও বিশ্বকাপে অস্ট্রিয়া। দারুণ ছন্দে থাকা ইউরোপের দেশটি নিজেদের প্রথম ম্যাচে উড়িয়ে দিয়েছে জর্ডানকে। কথার লড়াইয়ে মেসির আর্জেন্টিনাকে রুখে দিতে কার্পণ্য করছে না দেশটির ফুটবলাররা। রোমানো সমিদ ও অভিজ্ঞ মার্কো আর্নাউতোভিচ হবেন মূল ভরসা। আর আর্জেন্টিনার শক্তিশালী আক্রমণ ভাগকে রুখে দিয়ে কাউন্টার অ্যাটাকে ম্যাচ বের করে নেওয়ার চেষ্টা থাকবে র্যাঙ্কিং এর 21 নম্বর দলটির। অবশ্যই ওদের দলে হয়তো সর্বকালের সেরা ফুটবলারটি রয়েছে, তবে আমাদের প্রমাণ করতে হবে যে আমরা এই বিশ্বকাপের অন্যতম সেরা এবং শক্তিশালী একটা দল। আর এটা করতে হলে আমাদের কৌশলগতভাবে ভালো মানের ফুটবল খেলতে হবে, সেই সাথে মাঠের লড়াইয়ে আমাদের নিজেদের সেরাটা উজাড় করে দিতে হবে। বিশ্বকাপে দু দলের এটি প্রথম লড়াই। এর আগে 2 ম্যাচে মুখোমুখি হয় আর্জেন্টিনা ও অস্ট্রিয়া, যার একটিতে ড্র করলেও অপরটি 5-1 গোলে জিতে নেয় আকাশী নীলরা। ডালাসের এই এটিএনটি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে যে গ্রুপের সবচেয়ে হাই ভোল্টেজ ম্যাচ। আর্জেন্টিনা যদি অস্ট্রিয়াকে এই ম্যাচে হারিয়ে দেয় এবং আলজেরিয়া যদি জর্ডানের কাছে হেরে যায়, তবে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে রাউন্ড অফ 32-তে পা রাখবে আলবিসেলেস্তারা। অপরদিকে অস্ট্রিয়া যদি আর্জেন্টিনাকে হারিয়ে দেয় এবং জর্ডান যদি আলজেরিয়ার কাছে হেরে যায়, তাহলে 28 বছর পর বিশ্বকাপে ফেরাটা রঙিন হবে অস্ট্রিয়ার। গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে তারা পা রাখবে রাউন্ড অফ 32-তে। মুজরিবিন তারেক, যমুনা স্পোর্টস, ডালাস, যুক্তরাষ্ট্র। অস্ট্রিয়ার বিপক্ষে 2-0 গোলে জয়ের প্রত্যাশা আর্জেন্টাইন ভক্তদের। স্বর্ণালী ট্রফি ধরে রাখার ব্যাপারে এখনই আত্মবিশ্বাসী আলবিসেলেস্তা সমর্থকরা। মাঠের লড়াই শুরু হতে কয়েক ঘন্টা বাকি থাকলেও এর মধ্যেই ডালাস ছেয়ে গেছে আকাশী সাদা রঙে। উৎসবের আমেজে মেতেছেন আর্জেন্টাইনরা। মাঠের লড়াই শুরু হতে কিছু ঘন্টার অপেক্ষা। এরই মধ্যে টেক্সাসের ডালাস শহর যেন রূপ নিয়েছে এক টুকরো বুয়েন্স আইরেসে। অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের আগে কোলাইট ওয়ারেন পার্কে জড়ো হয়ে উৎসবে মেতেছেন আর্জেন্টাইন ফুটবল সমর্থকরা। শত শত কণ্ঠের গগনবিদারী স্লোগান আর ড্রামের তালের সাথে যেন দুলছিল পুরো পার্ক। আকাশী সাদা জনসমুদ্রের মাঝে জ্বলজ্বল করছিল ডিয়েগো ম্যারাডোনা আর লিওনেল মেসির ছবি। সমর্থকদের উদযাপনে ছিল ভিন্নধর্মী রঙের ছটা। কেউ এসেছিলেন চার্চের নানের পোশাকে, কেউ আবার গায়ে জড়িয়েছিলেন আর্জেন্টিনার 3 বার বিশ্বকাপ জয়ের স্মারক জার্সি। তবে সবচেয়ে নজর কেড়েছে কিছু অতি উৎসাহী ভক্তের কাণ্ডে। আলবিসেলেস্তাদের গ্রুপ পর্ব পেরোবার আগেই জার্সিতে 4 তারকা এঁকে এনেছেন কেউ কেউ। আলজেরিয়ার পর অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচেও সহজ জয় প্রত্যাশা করছেন ভক্তরা। আমাদের আশা থাকবে প্রথম ম্যাচের মতো যেন কিছু একটা হয়। আশা করি অন্তত 2-0 গোলে জিতবো আমরা, আর আমাদের মেসি যেন বরাবরের মতোই নিজের সেরা খেলাটা খেলে, কারণ আমরা তাকে ভীষণ ভালোবাসি। বিশ্বকাপের শুরুটা আমাদের বেশ দারুণ হয়েছে, তাই আমরা পুরোপুরি আত্মবিশ্বাসী। এবারও কাপটা আমাদের ঘরেই থাকছে, আমরা এই ট্রফি ধরে রাখবো। এটা আমাদের জন্য খুবই সহজ একটা ম্যাচ। মেসি সবসময় একজন আইকন, একটা অনুপ্রেরণা। সে আমাদের শিখিয়েছে কিভাবে বিনয়ী হতে হয়, কিভাবে সব বাধা পেরিয়ে সামনে
সামনে এগিয়ে যেতে হয়, লড়াই করতে হয়। শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করলে যে কোনো কিছুই জয় করা সম্ভব। তাই তো সে আমাদের আদর্শ। অস্ট্রিয়ার বিপক্ষে অতীত পরিসংখ্যানেও এগিয়ে আছে লিওনেল মেসির দল। এই ম্যাচে জয় পেলেই নিশ্চিত হবে নকআউট পর্ব। আর গ্রুপ চ্যাম্পিয়ন হবার পথে এই ম্যাচে ভালোভাবেই এগিয়ে থাকতে চাইবে আলবিসেলেস্তারা। আলজেরিয়ার মতো এই ম্যাচ শেষেও আনন্দ উল্লাসের অপেক্ষা এখন আর্জেন্টাইন সমর্থকরা। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস।